নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কলকাতা থেকে মেট্রোতে সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বরের ফেরিঘাটে। আর সেই ফেরিঘাট থেকে 11 টাকার টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। আমাদের গন্তব্য বেলুড় মঠ। 2024 প্রায় শেষ হতে চলেছে, আর মাত্র কয়েকদিন বাকি। তারপরই শুরু হয়ে যাবে নতুন বছর 2025। আর এই নতুন বছরে শুরুতে ঘুরে যাওয়া যেতে পারে কলকাতার খুব কাছে বেলুড় মঠে। আজকের ভিডিও গঙ্গাপাড়ের সেই বেলুড় মঠ নিয়ে। বেলুড় মঠ, যেখানে শ্রী রামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা সম্পর্কে জানা যায়। কলকাতা থেকে বাই রোডে বা হাওড়া থেকে ট্রেনে বেলুড় মঠে আসাই যায়, কিন্তু গঙ্গা পেরিয়ে বেলুড় মঠ যাবার মজাই আলাদা। গঙ্গা থেকে বেলুড় মঠ দেখতে দারুণ লাগে। বেলুড় মঠের স্থাপত্যটি যেন বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতীক, তা না দেখলে বোঝা যায় না। মন্দিরের মাথাগুলো গম্বুজ আকৃতির, দেখে মনে হয় যেন মসজিদ বা কোনো গির্জার মতো দেখতে। বেলুড় মঠের ফেরিঘাটে নেমে সেখান থেকে পায়ে হেঁটে বা টোটোতে বেলুড় মঠে পৌঁছানো যায়। তো আমরা বেলুড় মঠে পৌঁছে বেলুড় মঠের ভেতরে প্রবেশ করলাম। বেলুড় মঠে ঢুকে ডান দিকে জুতো রাখবার একটা বন্দোবস্ত আছে, যেখানে ফ্রিতে আপনারা জুতো রাখতে পারবেন। তো আমরা সেখানে জুতো রেখে খালি পায়ে বেলুড় মঠের ভেতরে ঢুকে পড়লাম। এই হচ্ছে বেলুড় মঠের প্রধান মন্দিরটি। 1897 সালে পশ্চিম থেকে ফিরে স্বামী বিবেকানন্দ এই মঠটির প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এমন একটি জায়গা তৈরি করতে চেয়েছিলেন যেখানে সর্বধর্ম নির্বিশেষে মানুষ তার ধর্মের আধ্যাত্মিকতা নিয়ে চর্চা করতে পারে। আর তার জন্যই তৈরি হয়েছিল এই বেলুড় মঠ। স্বামীজি এই কেন্দ্রটিকে নানা রকম মানবিক কাজকর্ম করবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন, কারণ তিনি শ্রীরামকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজসেবা ও নানা রকম কাজ করতেন। স্বামীজি চেয়েছিলেন দক্ষিণেশ্বরের ঠিক কাছাকাছি কোনো একটি জায়গায় এই কেন্দ্রটি প্রতিষ্ঠা করা, তাই তিনি এই বেলুড় মঠটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী বিবেকানন্দ নিজেই মূল মন্দিরের নকশা তৈরি করেছিলেন, যা তার মৃত্যুর পর 1938 সালে সমাপ্ত হয়েছিল। বেলুড় মঠের এই স্থাপত্যটিকে দেখলে মনে হয় বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির সংমিশ্রণে এই স্থাপত্যটি তৈরি করা হয়েছে। মন্দিরটিতে একটি মহিমান্বিত গম্বুজ রয়েছে, যা একটি মসজিদ বা গির্জার অনুরূপে তৈরি করা। জানলাগুলো বৌদ্ধ চৈত্য বা খিলানের আকৃতির। মন্দিরের চার কোণ হিন্দু ধর্মের মন্দিরের আকৃতিতে তৈরি করা। মন্দিরের প্রবেশদ্বারটি রাজপুত প্রাসাদ বা গুরুদ্বারের মতো দেখতে। দেওয়ালগুলো খ্রিস্টানি শিল্পকলা বা ইসলামিক ক্যালিগ্রাফির মোটিভ দিয়ে সজ্জিত। মন্দিরটি রাজস্থানের লাল বেলেপাথর এবং মাকরানের সাদা মার্বেল দিয়ে তৈরি। মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা, ভিডিও করা যাবে না, তাই ওইগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। মূল মন্দিরের ভেতরে প্রশস্ত হল রয়েছে এবং সেই হলটিতে শ্রীরামকৃষ্ণ একটি মার্বেল মূর্তি আছে, যা একটি সাদা পদ্মের উপরে বসানো। মন্দিরের পাশেই আছে অফিস ঘর। আর এইখান দিয়ে ঢুকে বাঁদিকে এই জায়গাটা দেখছেন, এখানে মহারাজ বসেন। সেখান থেকে আপনারা কুপন কাটতে পারেন এবং কুপন অবশ্যই 10টা থেকে 10:30টার মধ্যে কেটে নিতে হবে, না হলে কিন্তু ভোগ পাবেন না। সামনে যে মন্দিরটি দেখছেন, যেটা স্বামী ব্রহ্মানন্দের মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রী রামকৃষ্ণের অন্যতম এক মহান শিষ্য।
ও রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণের মিশনের প্রথম অধ্যক্ষ। এই মন্দিরটি তার মৃত্যুর পর এই স্থানে অগ্নিতে সমর্পণ করা হয় এবং তারপরে সেই স্থানেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। এই মন্দিরটা হচ্ছে মায়ের মন্দির, মা সারদা দেবীর মন্দির। মায়ের মন্দির থেকে একটু দূরেই রয়েছে স্বামী বিবেকানন্দের মন্দির। এখানে কোনো মন্দিরেই ক্যামেরা নিয়ে ঢোকা বারণ এবং ফটোগ্রাফি, ভিডিও কোনোটাই করা সম্ভব নয়, তাই মন্দিরের বাইরের ছবি দেখাতে হচ্ছে। এই বেলগাছটি পূর্বের বেলগাছের স্থানে লাগানো হয়েছে, যে গাছটির নিচে স্বামী বিবেকানন্দ প্রায় বসতেন। স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত। এই সেই বেলগাছ, বুঝলি? এই সেই বেলগাছ, এই বেলগাছের নিচে বসছেন। সামনের এই দ্বিতল বাড়িটি স্বামী বিবেকানন্দের আবাস কক্ষ ছিল। এই বাড়িটির উপরে কক্ষে স্বামী বিবেকানন্দ 1863 থেকে 1902 সাল অবধি বসবাস করেছিলেন। 1902 সালের 4ই জুলাই ওই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন। এখানে তার ব্যবহৃত সমস্ত জিনিসপত্র সযত্নে রাখা আছে। এই পুরনো মন্দির এখান থেকে বেরিয়েই সোজা হচ্ছে গঙ্গা। এটা দিয়ে বাঁদিকে গেলে ওয়ে টু প্রসাদ হল। এখান থেকে প্রসাদের ওয়ে টু প্রসাদ হল। মঠের অফিস ঘর থেকে কুপন কাটতে হয়। সেই কুপনটা যা ডোনেশন দিয়ে, যা খুশি ডোনেশন দিয়ে, নিজের ইচ্ছে মতো, নিজের সাধ্য মতো ডোনেশন দিয়ে সেই কুপনটা কাটতে হয়। আর এইটা হচ্ছে তোর প্রসাদ ঘর, প্রসাদ বিতরণ, ওয়ে টু প্রসাদ হল লেখাই আছে। তাহলে 11টার সময় আসতে হবে। প্রসাদ খেতে হলে 11টার সময় এখানে আসতে হবে কুপন সহযোগে, তাই তো? আর এই সামনে হচ্ছে গঙ্গা। অবশেষে লাইনে দাঁড়াবার পরে 11টার সময় প্রসাদ ঘরে যাওয়ার উদ্দেশ্যে গেট খোলা হলো এবং আমরা প্রসাদ ঘরের দিকে রওনা হয়ে গেলাম। ডান দিকে যাও, ডান দিকে যাও। প্রসাদের পর গঙ্গা দেখতে দেখতে ভোগ প্রসাদ হিসাবে পেলাম একটা লাড্ডু, একটু চাটনি, একটা লাড্ডু, একটু চাটনি আর এক প্লেট তোমার খিচুড়ি। গরম ভোগ প্রসাদ নিয়ে আমরা একটা টেবিল চেয়ারে বসে পড়লাম, কিন্তু প্রবলেমটা হলো অন্য জায়গায়। আর খিচুড়ি এত গরম ছিল আর সাথে চামচে ছিল না এবং চামচ দেওয়া হচ্ছিল না, যার ফলে ওই গরম খিচুড়ি খেতে হলো নিজের হাতেই। তো এখানে দেখতে পাচ্ছিলাম কেউ কেউ আবার তারা চামচ নিয়ে এসছে ব্যাগে করে। তো একটা সাজেশন, যারা এখানে আসবেন তাদের ব্যাগে যেন চামচ থাকে, তা না হলে কিন্তু এই গরম খিচুড়ি হাত দিয়ে খেতে হবে। ভোগ প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম কলকাতা ফেরার উদ্দেশ্যে।